নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে 4পাই আইডিয়াসে স্বাগতম। ইলেকট্রোস্ট্যাটিক পার্ট 2 এই লেকচারে আজকে আমরা আলোচনা করব কুলম্ব সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বহু সংখ্যক আধানের মধ্যে তড়িৎ বল ও প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য, তড়িৎ বলরেখা, দ্বিমেরুর উপর টর্ক এবং দ্বিমেরুর উপর কৃতকার্য। গত লেকচারে আমরা আলোচনা করেছি তড়িৎ আধান, ঘর্ষণজাত তড়িৎ, স্থিরতাড়িতিক শ্রেণী, আধানের প্রকৃতি, আধানের খণ্ডীকরণ, আধানের সংরক্ষণ, আধানের তলমাত্রিক ঘনত্ব ও বেশ কিছু পরীক্ষা। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একবার অবশ্যই দেখে নেবেন। কুলম্ব সূত্র। তো দেখো, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। পরীক্ষার সাহায্যে দেখা গেছে এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান আধান দুটির মানের উপর এবং এদের পারস্পরিক দূরত্বের উপর নির্ভর করে। 1785 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুলম্ব এ সম্পর্কে একটা সূত্র প্রকাশ করেন, যেখানে উনি কি বলছেন, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর কি বলছেন, এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এর মান আধান দুটি যে মাধ্যমের মধ্যে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। তো দেখো, এখানে Q1 এবং Q2 দুটো আধান রয়েছে, যাদের মধ্যবর্তীকার দূরত্ব মনে করছি কত আমরা, r। তাহলে কি বলা হচ্ছে, F সমানুপাতিক Q1 ইন্টু Q2, অর্থাৎ আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আবার কি বলা হচ্ছে, F সমানুপাতিক 1/r², অর্থাৎ F সমানুপাতিক Q1 Q2/r², যৌগিক ভেদটা অ্যাপ্লাই করে। এবার ভেদকে তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক লাগে, সেটাকে আমি ধরে নিচ্ছি কে, Q1 Q2/r²। তো সিজিএস পদ্ধতিতে এর কে এর মানটা কত হয়ে যায়, আমাদের 1 হয়ে যায়। আর এসআই পদ্ধতিতে কে এর মানটা কত হয়, যদি শূন্য স্থানে হয়ে থাকে তাহলে কত হয়ে যায়, এটা আমাদের 1/4πε0 Q1 Q2/r²। এখন এটা শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যমে হতো, সেক্ষেত্রে কে সমান কত হয়ে যেত, 1/4πε বা 1/4πε0 ইন্টু εr। এই εrটা হলো কি আমাদের আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর ε0টা হচ্ছে কি আমাদের শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এপসাইলনটা হলো কি আমাদের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এই এপসাইলনের এককটা কেমন হয়, 4πε সমান আমাদের কত হচ্ছে, Q1 Q2/f ইন্টু r²। এখন যেহেতু এই 4πটা আমাদের ইউনিটলেস, তাই এপসাইলনের একক কত হয়ে যাবে, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আর এর ডাইমেনশন কত হয়ে যাবে, I ইন্টু টি হচ্ছে কি আধানের ডাইমেনশন, বলের মাত্রা এটা m⁻⁻1 l⁻⁻3 t⁴ এবং I²। এবার আসি এই কুলম্ব সূত্রের ভেক্টর রূপটা। এটা মনে করছি 1 নম্বর আধান, এটা মনে করছি আমরা কত, 2 নম্বর আধান। এই 1 নম্বর আধান থেকে 2 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্বটা কত, r। যদি Q1 এবং Q2 দুটো পরস্পর বিপরীত আধান হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আকর্ষণ বল কাজ করবে, আর যদি দুটো সম আধান হয় তাহলে বিকর্ষণ করবে। আমি এখানে চিত্রে দুটো সম আধানে নিয়েছি। তো দেখো, এটার জন্য বল তৈরি হবে কত, F12, আর এটার জন্য বল কত তৈরি হবে, F21। F12 মানে কি, 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তু কর্তৃক প্রযুক্ত বল, আর F21 মানে 2 নম্বর বস্তুর উপর
1 নম্বর বস্তু কর্তৃক প্রযুক্ত বল। F21 সমান Q2 আধানের উপর Q1 দ্বারা প্রযুক্ত বল। ধরে নিচ্ছি এগুলো শূন্য মাধ্যমেই আছে। আর অভিমুখটা কোন দিকে হয়ে যাবে? R12 হ্যাট। একইভাবে F12 অর্থাৎ Q1 আধানের উপর Q2 দ্বারা প্রযুক্ত বল। R21 দেখো এই R21 আর R12 টাকে আমি একটু ব্যাখ্যা করছি। এটা হয়ে গেল R12 এবং এটা হয়ে গেল কত? R21। এমনিতেও আমরা সেই ভেক্টর থেকে পড়েছিলাম না যে R2 - 1 সমান আমরা কত লিখবো না, মনে রাখতে হবে হেড মাইনাস টেল। হেড কোথায়? 1, তাহলে R1 মাইনাস টেল কোথায়? 2। আর R12 এখানেও দেখো হেড মাইনাস টেল করো এটার মধ্যে R2 মাইনাস R1। তাহলে R12 এবং R21 এর সমস্যাটা মিটলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই R12 এবং R21 পরস্পর বিপরীত। অর্থাৎ বলতে পারি কি আমরা F12 সমান মাইনাস F21। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি কি এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু খাটছে। এবার দেখো এই কুলম্ব সূত্রটা কোন কোন শর্তে প্রযোজ্য হয়। প্রথমত আধান দুটোকে এই যে Q1 এবং Q2 যে আধান দুটো নিয়েছি এরাকে বিন্দু আধান হতে হবে। আচ্ছা, যদি এরা বিস্তৃত আধান হয়ে থাকে তাহলে কি করতে হবে? এদের মধ্যবর্তীকার যে দূরত্বটা মনে করো, আমি সেটা কোথাও ক্যাপিটাল আর বললাম আর এই আধানগুলোর ব্যাসার্ধ বললাম স্মল আর। তাহলে কি হতে হবে? ক্যাপিটাল আর ইজ মাচ মাচ গ্রেটার দেন স্মল আর হতে হবে। অর্থাৎ আহিত বস্তুগুলি বিস্তৃত আকারের হলে তাদের পারস্পরিক দূরত্ব আকারের তুলনায় বেশি হতে হবে। আবার দেখো এই আধান দুটো ক্ষুদ্র আধান ছিল, এগুলো বৃহৎ আধান। এবার ক্ষুদ্র আধান নিলেও তার যদি খুব ক্ষুদ্র দূরত্ব থাকে সেক্ষেত্রে এই দূরত্বটারও একটা মিনিমাম ভ্যালু আছে। সেটা কত? 10⁻⁻15 মিটার। এর থেকে কম দূরত্বে দুটো আধান যদি থাকে তাহলেও কিন্তু কুলম্ব সূত্র খাটবে না। এবার আসি তড়িৎ ক্ষেত্র। এক বা একাধিক তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ আধানগুলির চারদিকে যতটা অঞ্চলের মধ্যে অন্য একটি আধান রাখলে সেই আধানটির উপর বল ক্রিয়া করে সেই অঞ্চলটিকে কি বলবো আমরা? তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এখানে যদি একটা আধান থাকে সেটা প্লাস হোক বা মাইনাস হোক, সে আধানটার থেকে যতটা দূর পর্যন্ত একটা আধানকে রাখলে সে বল অনুভব করবে, হয় আকর্ষণ নয়তো বিকর্ষণ, সেই দূরত্বটা পর্যন্ত তড়িৎ ক্ষেত্র ছড়িয়ে থাকবে। অর্থাৎ ওই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলবো। এবার দেখো যে আধানটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে তাকে বলবো সোর্স, আর বাহ্যিক আধানটাকে কি বলবো আমরা? টেস্ট চার্জ। অর্থাৎ এই আধানটা আমার এখানে থাকার জন্য এখানে কোনো একটা আধানকে আনলে সে বল অনুভব করছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের টেস্ট চার্জ আর এটা হয়ে যাবে কি আমাদের সোর্স।
অর্থাৎ প্রথম আধানটা সেটা হয়ে যাবে কি আমাদের সোর্স এবং দ্বিতীয় আধানটা হয়ে যাবে কি আমাদের টেস্ট চার্জ। থিওরিটিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা 0 টু ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, বাট প্র্যাকটিক্যালি 0 টু ইনফিনিটি পর্যন্ত হয় না, কিন্তু অনেকটা দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডটা থাকে। এবার আসি তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর। দেখো, এক বা একাধিক আধান দ্বারা প্রভাবিত অঞ্চলের কোনো এক বিন্দুতে যদি একটা একক আধান আনি, তাহলে ওই একক আধানটা যে বল অনুভব করবে তাকে কি বলবো? ওই বিন্দুতে আলোচ্য আধান সমূহের জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা সংক্ষেপে তড়িৎ ক্ষেত্র। যেমন ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে, তার কাছাকাছি একটা টেস্ট চার্জ Q0 এনেছি, তাহলে এ কি প্লাস কিউ থেকে Q0 কে, যেহেতু দুটোই প্লাস আধান সেজন্য কি করছে? বিকর্ষণ করছে। আবার যদি মনে করো একটা মাইনাস কিউ আধান থাকতো, তার কাছে যদি একটা টেস্ট চার্জ আনতাম প্লাস Q0, তাহলে দেখা যেত সে আকর্ষণ করছে। তাহলে আমরা বলতে পারি কি, সোর্স চার্জের কাছে যখন একটা টেস্ট চার্জ আনবো, ইউনিট টেস্ট চার্জ আনবো আর কি, সেই টেস্ট চার্জটা যদি বল অনুভব করে, যতটা বল অনুভব করবে সেই ততটা বলই হচ্ছে কি ওই বিন্দুতে ওই সোর্স চার্জ দ্বারা উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন দেখো, এফ সমান আমরা কি পেয়েছিলাম? ধরে যাক দুটো আধান নিয়েছি, একটা কিউ আর একটা কিউ, শূন্য মাধ্যমে নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এফ বাই কিউ সমান কত হয়ে যায়? কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। এবার আমি কি বলছি? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি বলছি না, একটা আধান আছে, তার পাশে আর একটা ইউনিট চার্জ আনলাম, তারা পরস্পর আর দূরে থাকলে যে বল অনুভব করবে সেটাই বলছি কি আমরা ইলেকট্রিক ফিল্ড। ভেক্টোরিয়ালি ই সমান এফ বাই Q0, আর ই সমান কত লিখতে পারি আমরা? 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর হ্যাট। আর হ্যাটটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এখন টেস্ট চার্জটা যেটা নেবো সেটাকে ভ্যানিশিংলি স্মল নিতে হবে। কেন না, যদি টেস্ট চার্জটা বড় নিই তাহলে কি করবে, এই যে টেস্ট চার্জটা আছে এই টেস্ট চার্জটা কিন্তু আবার এর উপর একটা প্রভাব দেবে, যার ফলে কি হবে? রেজাল্টেন্ট ফিল্ড একটা পাবো, ঠিক আছে? অর্থাৎ একটা লব্ধি প্রাবল্য পাবো। কিন্তু আমার তো লব্ধি প্রাবল্য নিয়ে কোনো কাজ নেই, আমার তো দরকার এইটার জন্য কত প্রাবল্য হবে। তাহলে এইটার জন্য কত প্রাবল্য হবে সেটা যদি আমি পেতে চাই, তাহলে এর ভ্যালুটাকে খুব কম হতে হবে। কারণ কি, এই Q0 আধানটা এর উপরে যে বল দিবে সেটা নেগলিজিবলি স্মল হতে হবে। যদি হয় তাহলে আমরা কি বলবো যে এর উপর এর কোনো প্রভাব নেই, কিন্তু এইটার উপরে কেবলমাত্র এর প্রভাব থাকবে। এই জন্যই বলা হচ্ছে কি যে টেস্ট চার্জটাকে ভ্যানিশিংলি স্মল নিতে হবে। আচ্ছা, এবার দেখো, যদি আমরা Q0টাকে পজিটিভ নিই তাহলে কি হবে আমাদের? না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশনটা একই দিকে হবে, এদিকেই ফোর্স কাজ করবে, এদিকেই ই কাজ করবে। আর যদি উল্টো কেসটা হতো তাহলে কি হতো? আমাদের ফিল্ড এদিকে কাজ করতো আর ফোর্স এদিকে কাজ করতো। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, যে কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, ধরো এখানে কিউ আধানটা আছে, তো তার জন্য আর দূরে আমি একটা বিন্দু নিয়েছি, তো এই বিন্দুটাতে একটাই ইলেকট্রিক ফিল্ড পাবো। আচ্ছা, এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, অর্থাৎ একটা বিন্দু আধান রাখা আছে, এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকেছি, সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা Q0 টেস্ট চার্জ রেখেছি, আর অরিজিনে আমরা একটা প্লাস কিউ আধান রেখেছি। এই Q0 টেস্ট চার্জটা আমাদের আর দূরে রাখা আছে। এবার যেহেতু দুটোই পজিটিভ, তাহলে বুঝতেই পারছি আমরা ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশনে কাজ করবে। তাহলে আমাদের এই Q0টা কিউ দ্বারা যে বল অনুভব করবে তার পরিমাণটা কত হয়ে যাবে আমাদের?
f সমান 1/4πε0 q ইন্টু q0/r² ইন্টু r হ্যাট। আর হ্যাট কোনটা? না, আর হ্যাট হচ্ছে এই ডিরেকশনটা, কি বলছি কি আমরা, আর হ্যাট। ঠিক আছে, এবার দেখো আমরা তো লিখতে পারি আর হ্যাট সমান কত লিখতে পারি, ভেক্টর আর বাই মডিউলাস আর। তাহলে দেখো এখানে অলরেডি আর স্কোয়ার ছিল, তার সঙ্গে মড আর গুণ করলে কত হয়ে যাচ্ছে, আর কিউব হচ্ছে, এটা ভেক্টর আর হচ্ছে। এবার তাহলে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত হবে, না টেস্ট চার্জটা দিয়ে ভাগ করে দিলেই হবে, f/q0। তাহলে f/q0 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 1/4πε0 q/r³ ইন্টু ভেক্টর আর, বা আমরা এইভাবেও লিখতে পারি, আর হ্যাট দিয়েও লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমরা যদি ভেক্টরটার কথা বাদও দিই, তাহলে এই যে মড ইটা কার সঙ্গে রিলেটেড, 1/r², অর্থাৎ ই প্রপোর্শনাল টু 1/r²। তার গ্রাফটা কেমন হবে, 1/x² এর গ্রাফ যেমন হয় সেরকম হবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, একটা বিন্দু আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের দেখতে পাচ্ছি কি, এটা আমাদের কিউ, আর এখানে ধর আমি একটা বলছি একক আধান রেখেছি, এটা যদি প্লাস হয় তাহলে রেডিয়ালি কি হচ্ছে, এরা আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হবে। আর এইটা যদি মনে করো আমাদের মাইনাস কিউ হয়, আর এইখানে যদি আমি একটা +1 আধান রাখি, তাহলে কি হবে, তার ডিরেকশনটা এরকম হবে, তাই তো, রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশনে হবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ইন টার্মস অফ কোঅর্ডিনেট। ইন টার্মস অফ কোঅর্ডিনেট আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু আমরা জানি কি, যে ভেক্টর আর, এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। তাহলে আমাদের ই সমান কত ছিল, ই সমান ছিল আমাদের 1/4πε0 কিউ ভেক্টর আর বাই মড আর কিউব, তাই তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের 1/4πε0 কিউ এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট বাই কিউব রুট অফ x² প্লাস y² প্লাস z²। এবার আসি সুপারপজিশন নীতি। দেখো বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল হলো কি, অন্যান্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথক ভাবে প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। অর্থাৎ যদি 5টা আধান থাকে, সেই 5টা আধান অন্য একটি আধানের উপর পৃথক পৃথক ভাবে যা বল দিবে, তারা একত্রিত হয়েও সেই একই বল দেবে। দেখো এখানে ধরছি কত, q1 q2 q3 q4 q5 এগুলো আধান নিয়েছি, আর q1 আধানটার উপরে আমরা বলগুলো দেখব। দেখো q1 আধানের উপর q2 আধানটা f12 বল দিচ্ছে। f12 মানে কত, f12 মানে হচ্ছে কত, 1 নম্বর আধানের উপর 2 নম্বর আধান কর্তৃক প্রযুক্ত বল। f13 মানে কত, 1 নম্বর আধানের উপর 3 নম্বর আধান কর্তৃক প্রযুক্ত বল। f14 মানে 1 নম্বর আধানের উপর 4 নম্বর আধান কর্তৃক প্রযুক্ত বল, এবং f15 মানে কত, 1 নম্বর আধানের উপর 5 নম্বর আধান কর্তৃক প্রযুক্ত বল। এই তো আমরা ভেক্টর ডায়াগ্রামটা পেয়েছি। আমরা যদি এটা ভেক্টর যোগফল করি, তাহলেও কিন্তু আমরা ওই q1 আধানের উপর প্রযুক্ত বলটা কোন অভিমুখে হবে সেটা বের করতে। দেখো এই f1টা হচ্ছে কি আমাদের q1 আধানের উপর প্রযুক্ত লব্ধি বল। এভাবে লিখতে পারি f1 সমান এই সবকটা বলের যোগফল। এখন এটাকে আমরা যদি 5টা আধান ধরেছিলাম, তো যদি 50টা আধান থাকতো, 30টা আধান থাকতো, অর্থাৎ যতগুলো খুশি আধান থাকতো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যেত, না এই যে এখানে রয়েছে আমাদের দেখো এফ এ, এটাকে লিখেছি আমি কত, আর এ নট ইকুয়ালস টু বি, কারণ নিজের উপর কোনো বল প্রয়োগ করবে না, আর বিটা 1 থেকে n পর্যন্ত রান করছে, অর্থাৎ কিউ এ ইন্টু কিউ বি আর ভেক্টর আর মাইনাস ভেক্টর আর বি, আর ভেক্টর আর মাইনাস ভেক্টর আর বি তার মডের হোল কিউ হবে। যেমন ধরে এখানে আমি s1 1 ধরেছি, বি হচ্ছে কত আমার 2 থেকে 5 পর্যন্ত খাটছে, এই জন্যই বলেছিলাম যে এ নট ইকুয়ালস টু বি। দেখো
যদি আমাদের 2 নাম্বার বস্তুটার উপরে বা 2 নাম্বার আধানের উপরে প্রযুক্ত বলটা বের করতে চাইতাম, তাহলে কি করতে হতো আমাকে? জাস্ট এক রাশিটাকে 2 দিয়ে রিপ্লেস করতে হতো। যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে আমরা 2 লিখে দিলেই আমাদের রাশিটা চলে আসতো। অর্থাৎ এখানে যেমন মনে করো আমার F1 আছে, তখন এটাকে F2 লিখতাম। এখানে 2 আছে, এখানে 1 লিখতাম। এখানে 1 আছে, এটাকে 2 লিখতাম। এখানে 2 আছে, সরি এখানে 1 আছে, এটা 2 লিখতাম। এখানে 1 আছে, এটাকে 2 লিখতাম। এখানে 1 আছে, এটাকে 2 লিখতাম। মানে 2 5 2 4 2 3 2 1 হতো 2 নম্বর বস্তুর উপর চাইলে। এরকম ভাবে কোনো আধান সংস্থার যে কোনো একটি আধানের উপর অন্য সব আধানের দরুন ক্রিয়াশীল লব্ধি বলটিকে অনুরূপ রাশিমালা দিয়ে প্রকাশ করা যায়। এখানে একটা কথা বলে রাখি, সাধারণভাবে কোনো অঞ্চলে বা কোনো স্পেসে আধানগুলির মান অবস্থানের মধ্যে কোনো সিমেট্রি বা প্রতিসাম্য যদি না থাকে, তাহলে লব্ধি নির্ণয়টা একটু কঠিন হয়। আর যদি সিমেট্রি থাকে তাহলে খুব সহজে বের করা যায়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে বহু সংখ্যক আধানের মধ্যে ইন্টারাকশন হলো না, তার মধ্যে যে আধানটাকে আমরা ধরেছিলাম, আমরা তো ধরেছিলাম কোন আধানটাকে? Q1 আধানটাকে ধরেছিলাম। আর বাকি ওই যে Q2 Q3 যে আধানগুলো ছিল, Q4 Q5, ঠিক আছে, ওই Q2 Q3 Q5 Q4 এই আধানগুলো হচ্ছে কি রিজিডলি ফিক্সড ধরবো আমরা। আর এই Q1 টাকে কি ধরবো আমরা? ফ্লোটিং ধরবো। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কি, যে আধানটার উপরে বল পরিমাপ করতে চাইছি সেই আধানটা ভ্রাম্যমাণ আধান হবে, আর যারা ওর উপর বল দেবে যেমন Q2 Q3 Q4 Q5 এরা হবে কি আমার রিজিডলি ফিক্সড। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে ওই যে রিজিডলি ফিক্সড আধানগুলো রয়েছে, যেমন আমরা দেখালাম যে 1 নম্বর আধানটার উপর 2 নম্বর আধান বল প্রয়োগ করছে, 3 নম্বর আধানটা 1 নম্বর আধানের উপর বল প্রয়োগ করছে, 4 নম্বরটা 1 নম্বরের উপর বল করছে, 5 নম্বরটা 1 নম্বরের উপর বল দিচ্ছে। কিন্তু ওই 2 আর 4, 3 আর 5, 2 আর 3 এরা নিজেদের মধ্যে যে বল প্রয়োগ করছে সেই বলগুলোকে কিন্তু আমরা ইগনোর করব। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে কেবলমাত্র বল নয়, ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু আমাদের, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য কিন্তু আমাদের এই সুপারপজিশন প্রিন্সিপালটা সমানভাবে খাটে। এবার আসি ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। দেখো, আমাদের মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বলরেখা বা ক্ষেত্ররেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে মুক্ত ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। সোজা কথায় বলতে গেলে বলরেখা ওই বিন্দুতে একটা যদি ধনাত্মক আধান রাখতাম, যে ডিরেকশনে ধনাত্মক আধানটা আগিয়ে এগিয়ে যেত, বলরেখাটাও সেই ডিরেকশনে আগিয়ে এগিয়ে যাবে। আচ্ছা, মনে রাখতে হবে কি, তড়িৎ বলরেখার কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। কিন্তু কি, গাণিতিক সুবিধার্থে তড়িৎ বলরেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, এখানে আমি বলরেখার ছবিগুলো রেখেছি। আমরা দেখতে পাচ্ছি কি, তড়িৎ বলরেখাটা আমাদের স্পর্শক বরাবর কাজ করছে। যেহেতু এটা সরল রেখা ছিল, তাই স্পর্শকটা একই দিকেই হচ্ছে, আর এটা বক্ররেখা হওয়ার জন্য স্পর্শকটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। এবার দেখো, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ডিউ টু এ পয়েন্ট চার্জ, অর্থাৎ একটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো কেমন হয়। এইখানটাতে ধরো আমার একটা প্লাস আধান রেখেছি, এদিকে রেখেছি কি আমার একটা মাইনাস আধান। বিজ্ঞানী ফ্যারাডে কিন্তু এই বলরেখার কনসেপ্টটা সর্বপ্রথম রিপ্রেজেন্ট করেছিল। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলরেখার ছবিগুলো। এটা দেখো একটা ঋণাত্মক আধান, এটা একটা ধনাত্মক আধান। ধনাত্মক আধান থেকে দেখো বলরেখাগুলো বাইরের দিকে বেরোচ্ছে, ঋণাত্মক আধানের দিকে দেখো ঝুঁকছে সব। এবার দেখো, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ডিউ টু এ ইউনিফর্ম ফিল্ড, অর্থাৎ একটা সুষম ক্ষেত্রে তড়িৎ বলরেখার ছবিগুলো কেমন হয়। এটা একটা ক্যাপাসিটরের প্লেটের মাঝখানটাতে দেখানো হয়েছে আর কি, যেখানে ইউনিফর্ম ফিল্ড থাকছে। এখানে বলে রাখি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো আমাদের কি হয়, সর্বদাই ইমাজিনারি হয়। নাম্বার 2 কি আমাদের, দেখো এখানে একটা প্লাস আধান রাখলে সেটা এ বরাবর এগিয়ে যাচ্ছে, তাই তো, অর্থাৎ প্লাস থেকে
মাইনাসের দিকে বলরেখার ডিরেকশনই কিন্তু আমাদের আধানটা এগিয়ে যাচ্ছে। আর তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি আধান থেকে নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়, এবং একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি অসীম থেকে আধানের উপর এসে শেষ হয়। আচ্ছা, তড়িৎ বলরেখা কিন্তু বদ্ধ বলরেখা নয়, চুম্বক বলরেখাটা বদ্ধ বলরেখা। এই যে পি পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকি, ওটাই হবে কি আমার অভিমুখটা। বলরেখাগুলি পরিবাহীর পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। আচ্ছা, দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। যদি ছেদ করে তাহলে কি হবে, ওই ছেদ বিন্দুর মধ্য দিয়ে দুটো স্পর্শক টানা যেত। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতো, একটাই বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র পাওয়া যেত, যেটা কখনোই সম্ভব নয়। কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সময় বলেছিলাম যে একটা বিন্দুতে একটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া সম্ভব। এবার আসি তড়িৎ দ্বিমেরু। এটা একটা দ্বিমেরু ছবি তড়িৎ বলরেখার সাপেক্ষে, যেখানে দেখানো হয়েছে কি একটা প্লাস আধান আছে আর একটা মাইনাস আধান আছে, তারা একটা দূরত্বে কিন্তু সেপারেটেড রয়েছে। আর এই ডাইপোল মোমেন্টকে আমরা কি বলে রাখি, কি বলে সূচিত করি। এখানে দেখো, দেখতে পাচ্ছি কি যে প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো আমাদের বেরোচ্ছে আর মাইনাস আধানে ইলেকট্রিক ফিল্ড গুলো আমাদের ঢুকছে, তাই তো? তাহলে যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো রয়েছে বা বলরেখাগুলো রয়েছে, এগুলো দেখো দৈর্ঘ্য বরাবর আমরা দেখতে পাচ্ছি কি কন্ট্রাক্টেড হচ্ছে, তাই না? আকর্ষণের ক্ষেত্রে কন্ট্রাক্টেড হচ্ছে বা জড়ো হয়ে যাচ্ছে। বিটুইন টু আনলাইক চার্জেস, মানে দুটো যদি বিপরীত আধান হয় তাহলে বলরেখাগুলো জড়ো হয়ে যাবে। আর যদি দুটো মনে করো আমাদের সম আধান হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো এরা কি হচ্ছে, একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? অর্থাৎ সেখানে একটা নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু সৃষ্টি হবে। এখানে দেখো আমাদের এই যে কিউ ইজ গ্রেটার দেন কিউ, তার জন্য দেখো এখানে বলরেখার সংখ্যা কম, এখানে বলরেখার সংখ্যা অনেক বেশি। বলরেখাগুলি দেখো ঘন সন্নিবিশিষ্ট হলে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান অনেক বেশি হয়, এবং বলরেখার ঘনত্ব যদি কম হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কমে যায়। আমরা দেখতে পাচ্ছি কি এখানে বলরেখার বিভিন্ন ছবিগুলো। দেখো 9 নম্বর পয়েন্টটা একটু দেখে নিই। বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে বা বলের অভিমুখ নির্দেশ করে, অর্থাৎ ধনাত্মক আধানের ত্বরণের অভিমুখটা নির্দেশ করে। ওই স্পর্শক গতির অভিমুখ অর্থাৎ বেগের অভিমুখ কিন্তু সাধারণত নির্দেশ করে না। একটি মুক্ত ধনাত্মক আধান যদি শুরুতে স্থির থাকে এবং পরে যদি তার বেগ যথেষ্ট কম হয়, তবেই ত্বরণ ও বেগের অভিমুখকে অভিন্ন ধরা চলে। শুধুমাত্র সেক্ষেত্রে আধানটির গতি তড়িৎ বলরেখা বরাবর হয়। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যতগুলো বলরেখা পেরিয়ে যায়, সেই সংখ্যাটাই হচ্ছে কি ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার দেখো, একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখার শুরু এবং শেষ হতে পারে। এতে কি সিদ্ধান্ত করা যায় যে কোনো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কিন্তু কোনো বলরেখা থাকতে পারে না। এখানে দেখো, যেমন একটা আমরা এদিকে ধরো আমাদের একটা কিছু আধান রাখা আছে, এদিকে কিছু আধান রাখা আছে, মাঝে আমরা একটা হলো কন্ডাক্টর রেখেছি, ঠিক আছে, মানে এই ভেতরটা ফাঁপা। তাহলে দেখো এইখানে প্লাস আধান আছে মানে আবেশের জন্য এখানে মাইনাস আধান উৎপন্ন হচ্ছে, এখানে মাইনাস আধান আছে বলে এখানে প্লাস আধান উৎপন্ন হচ্ছে। কিন্তু এই মাঝ বরাবর কোনো বলরেখা পার হবে না। কারণ কি, বলরেখাগুলো এখান থেকে আসবে এখানে ঢুকে যাবে, আবার এখানে দেখো এখান থেকে আসবে এখানে বেরিয়ে যাবে, মাঝটাতে থাকবে না। এই কারণে তড়িৎ পর্দা বা ইলেকট্রোস্ট্যাটিক শেল্ডিং এর ব্যবহার কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক আছে। যেমন আমাদের মেলাতে আগে আগে বিদ্যুৎ কন্যা থাকতো, সে বিদ্যুৎ কন্যা এই জন্যই ওই হলো কন্ডাক্টরের ভেতরে বা ফাঁপা ওই গোলকটার ভেতরে নড়াচড়া করতে পারতো। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কিন্তু ইনসুলেটরের মধ্য দিয়ে পাস করতে পারে, সংখ্যাটা কম হবে কিন্তু পাস করবে। আচ্ছা, এবার আসছি কি আমরা তড়িৎ দ্বিমেরু। সমান এবং বিপরীতধর্মী দুটি আধান
যদি ক্ষুদ্র দূরত্ব থাকে এবং থাকার ফলে যে সংস্থাটা গঠন করবে সেই সংস্থাটাকে কি বলবো আমরা? তড়িৎ দ্বিমেরু। মানে দ্বিমেরুর একদিকটা হবে প্লাস আর একদিকটা হবে মাইনাস। এখন দেখো তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলবো আমরা? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামককে আমরা কি লিখে থাকি? পি দিয়ে সূচিত করে থাকি। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কিন্তু একটা ভেক্টর রাশি। ধরো এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, এদের মধ্যবর্তীকার দূরত্ব 2l। তাহলে এই কিউ ইন্টু 2l এটাই হবে কি আমাদের দ্বিমেরু ভ্রামকের ম্যাগনিটিউড, এবং তার সাথে ডিরেকশনটা দিলে আমাদের পি ভেক্টরটা সমান কত হয়ে যায়? কিউ ইন্টু 2l ইন্টু আই হ্যাট। ঠিক আছে? মানে আমি এই দিকটাকে ধরেছি কি পজিটিভ এক্স, এটা পজিটিভ এক্স হলে এটাই তো আমাদের আই হ্যাটের ডিরেকশন হবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সাধারণত ধরো এখানে একটা প্লাস আধান দেখেছি, হুম, তার থেকে তো ইলেকট্রিক ফিল্ড বেরোবে, তড়িৎ বলরেখা বেরোবে আর মাইনাসে ঢুকবে। কিন্তু দেখো তড়িৎ বলরেখার ক্ষেত্রে কিন্তু উল্টো কেসটা হচ্ছে। দেখো এখানে মাইনাস আধান রাখা আছে, এখানে প্লাস আধান রাখা আছে। দেখো ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ বলরেখার অভিমুখটা কিন্তু এইদিকে হচ্ছে। মানে বলরেখার সাপেক্ষে আমরা কিন্তু এই দ্বিমেরুর অভিমুখটা নির্দেশ করতে পারবো না। দ্বিমেরুর অভিমুখটা আমরা কোন দিক থেকে নির্দেশ করতে পারবো? না, দ্বিমেরুর অভিমুখটা আমরা নির্দেশ করতে পারবো তড়িৎ ক্ষেত্র দিয়ে। দেখো এই যে প্লাস আধানটার দিকে কি হবে? আমাদের মাইনাস আধানটা আকর্ষিত হয়ে আসবে। ঠিক আছে? অর্থাৎ এর অভিমুখ কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। তাহলে তার জন্যই দ্বিমেরুর অভিমুখটা এইভাবে দেখানো হয়। কিন্তু বলরেখার অভিমুখের সাপেক্ষে কিন্তু এইটা হওয়া উচিত ছিল, তাই না? বলরেখা যদি মনে করো এদিকে মাইনাস থাকতো, এদিকে যদি প্লাস থাকতো, তাহলে বলরেখার হিসাবে তো এটা হওয়া উচিত ছিল। কিন্তু বলরেখার হিসাবে তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা হয় না, হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাপেক্ষে। এই যে ডিরেকশন ফ্রম নেগেটিভ টু পজিটিভ। কেন নেগেটিভ টু পজিটিভ সেটা আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা এর এককটা কত হয়ে যায় আমাদের? কুলম্ব ইন্টু মিটার। আচ্ছা আমাদের মনে রাখতে হবে কিন্তু একটা আইডিয়াল ডাইপোল বা একটা আদর্শ ডাইপোল কোনটা? না যার আধান অনেক বেশি এবং সেপারেশন খুব স্মল। প্লাস কিউ আর মাইনাস কিউ এ দুটো যত বড় হবে আর মাঝে এই যে 2l দূরত্বটা যত কম হবে তত সেটা আইডিয়াল ডাইপোল হিসেবে গণ্য হবে। ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হয়? যদি আমরা অ্যাক্সিয়াল লাইনে রাখি, অর্থাৎ ডাইপোলের অক্ষ বরাবর কোনো একটা ধনাত্মক আধানকে রাখি। দেখো এখানে আমরা একটা মাইনাস কিউ আধান দেখেছি, এখানে একটা প্লাস কিউ আধান দেখেছি। তাহলে দেখো ডাইপোলের ডিরেকশনটা কোন ডিরেকশনে হবে? এ টু বি ডিরেকশনে হবে, যেটা আমি আগেই বলেছি। আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সাপেক্ষে আমরা ডাইপোলের অভিমুখটা নির্দেশ করি। যে এদিকে প্লাস চার্জ আছে, তো এদিকে মাইনাস চার্জ আছে, তাহলে মাইনাস চার্জটা আকর্ষিত হবে প্লাস চার্জের দিকে, সেই জন্য ডাইপোলের অভিমুখটা এরকম হয়। বলরেখার সাপেক্ষে হলে কিন্তু অন্যরকম হতো। বলরেখার সাপেক্ষে হলে কি হতো? প্লাস আধানটা বেরোতো, মাইনাস আধানে যে ঢুকতো। এবার দেখো যেহেতু এই পি পয়েন্টটা আমাদের এই এবি অক্ষের উপরই অবস্থিত, তার জন্য আমরা কি বলতে পারি যে এই ইএ এবং ইবি এই দুটো ভেক্টর কোলিনিয়ার, কিন্তু এরা একে অপরের বিপরীতে কাজ করছে। দেখো যেহেতু বিটা আমাদের পজিটিভ, তাহলে কি করবে? পজিটিভটা এই পজিটিভ আধানটাকে বিকর্ষণ করবে, আর এটা যেহেতু নেগেটিভ কিন্তু একটু দূরে আছে, তার জন্যই দেখো এই যে ইএ এই ভেক্টরটাকে একটু আমরা কম করে দেখিয়েছি, তাই না? তো দেখো তাহলে আমাদের রেজাল্টেন্ট ফিল্ড ইপি সমান কত হয়ে যাবে? ইবি মাইনাস ইএ, বা সোজা কথায় বলতে গেলে ওই ইএ এবং ইবি এই দুটো ভেক্টরের যোগফল। এবার দেখা যাক ইএ ভেক্টরটা সমান কত হয়। না ইএ ভেক্টরটা সমান কত হবে? দেখো এই দূরত্বটা তো এল, গোটাটা যেহেতু 2l আর এটা মিড পয়েন্ট, তাহলে এদিকটাও এল এদিকটাও এল, তাই তো? তাহলে এই দূরত্বটা কত হচ্ছে? এখান থেকে এটা এক্স প্লাস এল, ঠিক আছে? আর এই দূরত্বটা কত হচ্ছে আমাদের? সরি এখানটা পর্যন্ত না, এখানটা পর্যন্ত কত হচ্ছে? এক্স মাইনাস এল। তাহলে দেখো এই দূরত্বটা, এই যে এ টু পি সমান কত হচ্ছে? এক্স প্লাস এল। আর এর অভিমুখটা কোন দিকে হয়ে যাবে?
এটা যদি আমি O2P দিই তাহলে আমাকে কি দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? কারণ কি, আমাদের ওপি ডিরেকশনটা সমান হয়েছে কি আমাদের মাইনাস পিও ডিরেকশন সমান হচ্ছে কত, মাইনাস পি এর ডিরেকশন। এবার দেখো ইবি, ইবি সমান কত, এই ডিস্টেন্সটা তো আমাদের এক্স মাইনাস এল, তাই না? এটা এক্স মাইনাস এল, আর এর অভিমুখটা কোন দিকে হচ্ছে বলো আমাদের, এই দিকে, অর্থাৎ ওপি এর অভিমুখী। তার জন্য এটা কত লিখছি, ওপি। তাহলে এই দুটোকে যদি আমরা এভাবে যোগ করি, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য এটা মাইনাস হচ্ছে। এবার এটা সিম্পলিফাই করলে আমাদের এরকম একটা রাশি আসছে। তাহলে ম্যাগনিটিউডটা কত চলে এলো আমাদের, 2px বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমরা যেহেতু এটা এক্স ডিরেকশন ধরেছি সেই জন্য আমরা এটা ওপি ডিরেকশনটাকে আমরা কত বলছি, আই হ্যাট বলি। মানে এটা ছিল ম্যাগনিটিউড, ওকে, একটা ভেক্টর হিসেবে দিয়েছি। এবার দেখো যদি আমাদের এল এর ভ্যালুটা মাছ লেস দেন এক্স হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স মাইনাস এল, হ্যাঁ, এটাকে আমরা এক্স লিখতে পারি, তাই তো? তার জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, ইপি সমান 2px বাই এক্স কিউব হয়ে যাচ্ছে। এখানে দেখো ডিরেকশনটা কোন দিকে নেওয়া হচ্ছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আমাদের কোন দিকে হচ্ছে না, অলওয়েজ অ্যালং দ্য ডাইরেকশন অফ ডাইপোল মুভমেন্ট হচ্ছে। এবার দেখো আমরা মধ্যবিন্দু বরাবর নিচ্ছি, দেখতে পাচ্ছ ছবিতে দেখানো হয়েছে যে এবি একটা ডাইপোল রয়েছে, ওটা হচ্ছে তার মিড পয়েন্ট, যে ডাইপোলের এও সমান হচ্ছে এল আর ওবি সমান হচ্ছে কত, এল, আর ডাইপোল মোমেন্ট কত আমাদের পি। এবার এই ও থেকে কিউ এই বরাবর আমরা একটা ওয়াই অক্ষ টানলাম, যেটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে। এবার দেখো আমরা যদি ওই কিউ বিন্দু থেকে বি বিন্দু যোগ করি এবং কিউ বিন্দু থেকে এ বিন্দু যোগ করি, তাহলে আমরা জ্যামিতিগতভাবে বলতে পারি কি আমাদের বি কোণটা আর এ কোণটা দুটো সমান হচ্ছে। আচ্ছা এবার দেখো এই কিউ বিন্দুতে ধনাত্মক আধান আছে, এ বিন্দুতে ঋণাত্মক আধান আছে, তাহলে এ কোন দিকে কাজ করছে, কিউ থেকে এ দিকে। আবার দেখো বি বিন্দুতে ধনাত্মক আছে, কিউ বিন্দুতে ধনাত্মক আছে, তাহলে এটা কোন দিকে কাজ করবে, বি থেকে কিউ এর অভিমুখে। এবার এই ইএ এবং ইবি দেখো একটা সামান্তরিক গঠন করেছে, তাহলে তার অন্তর্বর্তী কতটা কি হবে, ওদের লব্ধি হবে, যেটাকে আমরা ইকিউ বলছি। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে দেখো এখানে ডাইপোলের অভিমুখ কিন্তু এদিকে আর এর অভিমুখ এদিকে, অর্থাৎ ডাইপোলের অভিমুখের সঙ্গে কিন্তু রেজাল্টেন্ট ফিল্ডের অভিমুখটা নেগেটিভ হবে। এবার দেখো যেহেতু এইটা থিটা, এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল, তাহলে এইটা অনুরূপ কোণ এটা, আবার দেখো এটার সঙ্গে একান্তর কোণ কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাহলে এটাও থিটা হচ্ছে এটাও থিটা হচ্ছে। তাহলে আমাদের ইকিউ সমান কত পাচ্ছি আমরা, ইএ প্লাস ইবি ভেক্টোরিয়ালি। এবার আমরা দেখতে পাচ্ছি কি যে এই ইএ এবং ইবি দুজনে 2θ কোণে আছে, তাই তো? এখন ইএ সমান কত হয়ে যাচ্ছে আমাদের 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কোন ডিরেকশনে কাজ করছে এটা আমাদের, কিউ থেকে এ বরাবর। আর ইবিটা কোন দিকে কাজ করছে, বি থেকে কিউ বরাবর। দুটোরই মান সমান, মানে মড ইএ এবং মড ইবি দুজনেই সমান। এখানে একটু আলাদা করে ছবিটা এঁকে দেখানো হয়েছে। তো দেখো এটা যদি আমরা উপাংশে ভাঙি তাহলে এদিকে কত কাজ করবে, ই এ সাইন থিটা, আর এদিকে কত কাজ করবে, ই বি সাইন থিটা। তাহলে এই সাইন থিটা কম্পোনেন্ট গুলো যেহেতু ইএ আর ইবি সমান এবং দেখো এরা দুজন বিপরীত অভিমুখে কাজ করছে, তার জন্য সাইন থিটা কম্পোনেন্ট গুলো থাকবে না, কেবলমাত্র কি থাকবে, এদিকে থাকছে ইবি কস থিটা, আবার এদিকেই থাকছে ইএ কস থিটা। তাহলে সোজা কথায় বলতে গেলে কি, ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা। এবার দেখো ইএ সাইন থিটা এবং ইবি সাইন থিটা যেহেতু কেটে গেল, তাহলে আমরা ওই ইএ কস থিটা এবং ইবি কস থিটাকে আমরা যোগ করে নিচ্ছি। যোগ করে নিলে আমাদের মডিউলাস গুলোকে প্রথমে যোগ করছি, যোগ করলে দেখো আমাদের এরকম একটা কোয়ান্টিটি হচ্ছে, তাই তো? আর ভেক্টোরিয়ালি কত হয়ে যাবে আমাদের, না যেহেতু আমি বলেইছিলাম যে ডাইপোলার ডিরেকশনটা এদিকে আর ই কিউটা এদিকে কাজ করছে, সেজন্য এখানে একটা মাইনাস সাইন আসবে। আর এই ভ্যালুটার মান কত, এই ভ্যালুটা হচ্ছে কত আমাদের পি।
এবার দেখো যদি আমাদের এলটা মাছ লেস দেন ওয়াই হয় তাহলে কত হয়ে যাবে আমাদের পিকিউ অলমোস্ট ইকুয়ালস টু পি বাই 4πε0 ওয়াই কিউ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম কি যে এই ইকুইটোরিয়াল লাইনে আমাদের ডাইপোলটা অ্যান্টি প্যারালাল, পি এদিকে কাজ করছে, পিকিউ এদিকে কাজ করছে। এবার আসি টর্ক অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ একটা ডাইপোল কতটা টর্ক অনুভব করবে যখন তাকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হবে। দেখো এটা একটা ডাইপোলের ছবি। আচ্ছা এর মধ্যবর্তীকার কোণটা দেখো এই 2l এবং মাইনাস কিউ এর এখানে যে কোণটা আছে থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু এই ডিরেকশনে কাজ করছে, ডাইপোলের অভিমুখ কোন দিকে হয় আমাদের -2 প্লাসের অভিমুখের দিকে হবে। তাহলে প্লাস কিউ আধানটা দেখো ইলেকট্রিক ফিল্ডের জন্য এই বরাবর কিউ ইন্টু ই বল প্রয়োগ করবে এবং মাইনাস কিউ আধানটা এই বরাবর এই বলটা অনুভব করবে। তাহলে সমান এবং বিপরীতমুখী বল একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করছে, তার মানে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে বা এখানে একটা টর্ক জেনারেট হবে, তাই তো? তো দেখো এই টর্কটা কত হয়ে যাবে আমাদের ইলেকট্রিক ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে? ইলেকট্রিক ফোর্স কত আমাদের কিউ ইন্টু ই ম্যাগনিটিউডটা, আর এই যে কিউ ইন্টু ই হচ্ছে ম্যাগনিটিউডটা, আর 2l সাইন থিটা এটা হচ্ছে কি আমাদের এই যে 2l সাইন থিটা, এটা হয়ে গেল কি আমাদের লম্ব দূরত্বটা। তাহলে টর্ক সমান আমরা এইভাবে লিখতে পাচ্ছি যে পি ই সাইন থিটা। কেন না এই যে আমাদের কিউ ইন্টু 2l সমান তো আমাদের পি, তাই না? তাহলে এটা নিয়ে পি হয়ে গেল, এখানে ই থাকলো, সাইন থিটা থাকলো, পি সাইন থিটা। এবার আমরা কি জানি যে এ ক্রস বি যদি হয়ে থাকে আমাদের, তাহলে কি লিখতে পারি আমরা এ বি সাইন থিটা লিখতে পারি, তাই তো? তো সেরকম এটা কত হয়ে যাবে আমাদের পি ক্রস ই হয়ে যাবে ভেক্টর হিসাবে। টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে না পি এবং ই যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব অভিমুখ হবে। এবার দেখো যদি আমাদের থিটা সমান 0 হয় তাহলে আমাদের টর্ক শূন্য হয়ে যাবে, আর যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে টর্কটা আমাদের ম্যাক্সিমাম হবে, কারণ কি সাইন 0-তে 0 হয় এবং সাইন 90-তে 1 হয়। আর যদি আমাদের থিটা সমান 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও টর্ক শূন্য হবে, কারণ কি না সেক্ষেত্রে সাইন 180 সমান 0, কিন্তু সেটা কি হবে টর্ক শূন্য মানে সেটা ইকুইলিব্রিয়ামে থাকছে, কিন্তু সেটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এই দুটোতেই টর্ক শূন্য, কিন্তু এটার মধ্যে তফাৎ আছে, কি তফাৎ না এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে একটা সুস্থির স্তম্ভ আর একটা হচ্ছে অস্থির স্তম্ভ। এবার দেখো ওয়ার্ক ডান অন এ ডাইপোল ইন এন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে যখন কোনো একটা ডাইপোলকে আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করাই তখন আমরা দেখতে পেলাম যে সেই ডাইপোলটা একটা টর্ক অনুভব করলো, ঠিক আছে? এবার যেহেতু টর্ক অনুভব করলো তাহলে আমরা কি বলতে পারি যে ওটাকে যদি আগের পজিশনে ফিরিয়ে আনতে চাই তাহলে ওর উপরে কিছু কৃতকার্য করতে হবে, তাই তো? ধরা যাক ডাইপোলটা প্রাথমিক অবস্থাতে আমাদের θ1 কোণ করেছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। এখন ওর কোণটাকে আমরা আরো dθ ইনক্রিজ করলাম বা বাড়ালাম, তাহলে আমরা বলতে পারি কি যে dw সমান কত হয় আমাদের টাউ ইন্টু dθ হয়, ঠিক আছে? টাউটা হচ্ছে কি আমাদের টর্ক, টর্ক সমান কত ছিল আমাদের পি সাইন থিটা তার সঙ্গে dθ। এবার আমরা ধরে নিচ্ছি কি যে কোনো কোণ θ1 থেকে θ2 লিমিটের মধ্যে আমরা এটাকে ঘোরাতে পারি, তাহলে পি সাইন থিটা dθ লিমিটটা কত হয়ে যাচ্ছে θ1 টু θ2। এবার দেখো এটা যদি আমরা সাইন থিটার ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়ে যায় cos থিটা হয়ে যায়, তাহলে θ1 মাইনাস θ2 cos θ1 মাইনাস cos θ2 হলো, তাই তো? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? তখন আমরা কি বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জিটা আমাদের শূন্য হচ্ছে। আর যখন অ্যাঙ্গেলটা আমাদের যে কোনো কোণ থিটাতে থাকবে তখন আমরা কি বলতে পারি যে তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে দেখো আমরা যদি এই θ1 কে আমরা 90 ডিগ্রি বস করাই আর θ2 কে যদি আমরা থিটা বস করাই তাহলে একটা এরকম ইকুয়েশন আসে। এখন আমরা ভেক্টোরিয়ালি আবার জানি কি a ডট b সমান কত হয়ে যায় আমাদের এ বি cos থিটা হয়, পি ডট ই হয়ে যাবে এটা,
এটা মাইনাসটা থাকবে। এখন যদি আমরা থিটা সমান 0 ডিগ্রি ধরি, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে আমাদের? মাইনাস পি হয়ে যাবে। আচ্ছা, থিটা সমান 90 ডিগ্রি ধরলে আমাদের ইউ সমান 0 হচ্ছে, আর থিটা সমান 180 ডিগ্রি ধরলে কত হচ্ছে আমাদের? প্লাস পি হচ্ছে, তাই তো? যে কথাটা আমি একটু আগেই বলেছিলাম, যে স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে ডাইপোল রিলেটেড কিছু প্রবলেম এবং ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু প্রবলেম আমি তুলে ধরবো।